মামাটি সরকারের কারণ নাই দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন সংখ্যালঘু দরদি নয়। যে কালীঘাটে বসে কালীঘাট থেকে অনেকে গঙ্গার জলে ছুড়ে ফেলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে। কবি ঠাপে পড়লে বিড়াল, মমতা বন্দ্যোপাধ্যায় গাছে উঠেছে। মমতা বন্দ্য পিসি ভাইপোকে তিহারে পাঠাবো। মমতা যাবে তিহারে জেলে, সঙ্গে যাবে কে? আর ঘরে আছে কয়লা ভাইপো কোমর বেঁধেছে। হুমায়ুন কবির বুঝতে পেরেছে সংখ্যালঘুর ভোটটা আমার হবে না, তাই হুমায়ুন কবির বাবরি মসজিদের নামে নাটক করছে, অভিনয় করছে এই হুমায়ুন কবির কথা এবং সংখ্যালঘুরা মানবে না। কারণ হুমায়ুন কবির মতো লোকেরা তারা বলেছিলেন যে এসআইআর করতে দেবো না, পশ্চিমবাংলায় এসআইআর হলো, ও দিদি মানবে না বলেছিল ওয়াকফ বিল, সেই ওয়াকফ বিলটাও ঠাপে পড়লে বিড়াল গাছে ওঠে না, মানে ঠাপে পড়েছে। তাই হুমায়ুন কবির তাদের সংখ্যালঘুর ভোটটা নিয়ে তোমরা নাচাগুলো করি। ধর মুর্শিদাবাদে মার্ডার করেছিলেন, তার সঙ্গে একটা সংখ্যালঘু সেও গুলিতে আক্রান্ত হচ্ছে, তার দায় হুমায়ুন কবির কী করে? হুমায়ুন কবির যদি ওই বাবরি মসজিদ করে গুনায় ভরিপূর্ণ হবে। কারণ হুমায়ুন কবির কাছে তো ন্যায্য টাকা নেই, বা খেটেছে এবং মজুরির টাকা নিত। হুমায়ুন কবির কাছে কী টাকা আছে? কালোবাজারি টাকা, কয়লার টাকা আছে, চাকরির টাকা আছে, ধর্ষণের টাকা আছে, রবায়ের মার্ডারকারীর টাকা আছে এবং তামান্নার খুন করার টাকা আছে। ওই হুমায়ুন কবির টাকা যদি বা বাবরি মসজিদ যদি তৈরি করেন, তাহলে সেই বাবরি মসজিদটা যারা নামাজ তারাও গুণাগার হবে। কারণ হুমায়ুন কবি একজন ঠক, হুমায়ুন কবি একজন বেঈমান, হুমায়ুন কবি একজন বিশ্বাসঘাত, হুমায়ুন কবি মুসলিমের সঙ্গে বিশ্বাসঘাত করছে এই হুমায়ুন কবির কথা পশ্চিমবাংলার জনগণ মেনে নেবেন না, বিশেষ সংখ্যালঘুরা। হুমায়ুন কবি বুঝতে পেরেছে যে আমি বাবরি মসজিদ যদি না করি তাহলে সংখ্যালঘুর ভোটটা দেবে না। আর সংখ্যালঘুরা বুঝতে পেরেছে যে হুমায়ুন কবির তো কোনো ব্যাকগ্রাউন্ড নয়, হুমায়ুন কবি কয়লা, চাকরি এবং ধর্ষণের পরিণামে সেই টাকাগুলো আছে। তাই হুমায়ুন কবি যত মসজিদ করো, আর ওনার মসজিদে সংখ্যালঘুরা মেনে নেবে না এই অপদার্থ হুমায়ুন কবি একদম গাদ্দার। এই পশ্চিমবাংলার সংখ্যালঘু হিসেবে যদি কেউ বড় গাদ্দার করে এই হুমায়ুন কবি এখন বাবরি মসজিদটা নিয়ে মানে মাথা ব্যথা করছে। আমি হুমায়ুন কবিকে বলতে চাই, তাহলে মতিবুর রহমানের দাড়ি নিয়ে যখন এবং তোমার দলের নেতা নেত্রীরা বলেছিল, তখন তুমি একটা মুখ খুলে না। কোথায় ছিলেন মিজানুর রহমান, কোথায় ছিলেন শওকত মোল্লা, কোথায় ছিলেন ফিরাদ হাকিম, কোথায় ছিলেন হুমায়ুন কবি? তখন একবার মনে করা যদি ওটা বিজেপির বা কোনো বিরোধী দল করতো, তখন ওটা ধর্না লেবে যেত, রক্তাক্ত হয়ে যেত। এই হুমায়ুন কবি একদম ফ্রড, একদম চিটিংবাজ, একজন মিথ্যাচারী, একজন স্বৈরাচারী। কোথা পশ্চিমবাংলার সংখ্যালঘুরা, পশ্চিমবাংলার সাধারণ জনগণ মেনে নেবেন না, সংখ্যালঘুরা ওকে মেনে নেবেন না। কারণ হুমায়ুন কবি একজন ঠক। হুমায়ুন কবি যদি একজন সংখ্যালঘু দরদি, তাহলে তামান্নার খুনে হুমায়ুন কবিকে তদন্ত করা উচিত ছিল। তামান্না 9 বছরের তামান্নাকে খুন হতে হয়েছে এই পশ্চিমবাংলার জন্ম তাকে পাপ হয়েছিল এই তামান্না খাতুন, ছোট্ট তামান্না আমাদের মধ্যে আর নেই। শুধু তাই না, আনিস খানকে ছাদ থেকে ফেলে দিয়েছিল এই হুমায়ুন কবির গুন্ডা বদমাইশ এবং প্রশাসন। শুধু তাই না, হুমায়ুন কবি নকারা বকটুই মুসলিম মার্ডার হতো, সেখানে হুমায়ুন কবি একবারে জাননে। শুধু তাই না, হুমায়ুন কবি যদি এত ভালো, রেবেকা মোল্লার হাতটা ভেঙেছিল, হুমায়ুন কবি একদিনও ধর্ণা দেয় না বা একদিনও দেখতে আসেন না। কারণ হুমায়ুন কবি নোংরা আসেনি, তো রেবেকা মেনে নেবে না, তাই হুমায়ুন কবি রেবেকার কাছে আসছেন না। শুধু তাই নয়, হুমায়ুন কবি 980 দিকে বিনা কারণে 48 দিন জেল খাটালো, রেবেকা মোল্লাকে 28 দিন জেল খাটালো, শুধু প্রতিবাদ করেছিল। যদি হুমায়ুন কবি সংখ্যালঘু দল, তাহলে এই সংখ্যালঘুকে একবার তো যে কোনো দল করতে পারতো, কিন্তু উনি আসলেন না। শুধু হুমায়ুন কবি খেললামপুরে একটা মার্ডার হয়েছে মন্দিরবাড়া থানা অন্তর্গত কৃষ্ণপুর অঞ্চলে, তখন হুমায়ুন কবি একবার যেতে পারলেন না। আবু সিদ্দিক হালদার থানায় থেকে পিটিয়ে মেরেছিল 2024-এ, এবং তার আইএসএফ করার কারণে সেই ঢোলা থানা, এবং সেখানে আবার কর্মস্থান থেকে 3 দিনের দিন লাস্ট। হুমায়ুন কবি সংখ্যালঘু কোনোদিন দরদি নেই, উনি সংখ্যালঘুকে ভোট ব্যাংকে দরদি। উনি ভোটটা নেওয়ার জন্য 26-এ পতন করে বলে মামাটি সরকারের কারণ নাই দরকার। তোমাদের কয়লা চুরি সিন্ডিকেটের বড়ই জ্বালা। হুমায়ুন কবি তুই পালাও, আর বিজেপি ক্ষমতা আইবে। হুমায়ুন কবি তোমাকে যেরকম পশ্চিমবাংলার সংখ্যালঘুর ভোটে তুমি নেচে বসেছো, আর পশ্চিমবাংলার সংখ্যালঘুরা তোমাকে নাচিয়ে তোমাকে একদম গঙ্গার জলে ছুঁড়ে পেলে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবি একসঙ্গে। মাননীয় বলেন, আমি মা মাটির মানুষ, আমি সংখ্যালঘুদের পাশে আছি। উনি মা মাটির মানুষ নয়, উনি যদি মা মাটির মানুষ হতো না, তাহলে পশ্চিমবাংলার সংখ্যালঘু তাহলে যে হারে রক্তাক্ত হচ্ছে, মাটি রক্তাক্ত হচ্ছে, মা ধর্ষিত হচ্ছে, তামান্না খুন উনি একবারও জাননি। উনি তো 2 লাখ দিতে পারে। উনি ওই হুমায়ুন কবিকে নিয়ে পার্সেল পাঠিয়েছিল টাকা। ওই মমতা বন্দ্যোপাধ্যায় নাটক আর অভিনয়, হেজাব আর ইফতার পার্টি বইলে কী হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সংখ্যালঘু দরদি নয়। এমন অপদার্থ মহিলা যদি কেউ জন্মায় এই পশ্চিমবাংলার বুকে এবং ভারতবর্ষের বুকে, সেই কালীঘাট এখন
অপদার্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার সংখ্যালঘু যেমন 38% উপরে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বছর, আর নবান্ন থেকে টেনে এসে কালীঘাটে বসে, আর কালীঘাট থেকে ওনাকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে তুমি এক বাপে যদি বেটা হয়, এবেকা মোল্লা বলছেন শাসক দলের বিরোধিতা, এবেকা মোল্লা বলছেন আপনি কেমন আমাকে ছুঁড়ে ফেলবে, দেখুন আপনি আমাকে জেল কাটাতে পারেন, কিন্তু এবেকার আন্দোলন তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠতে পারবেন না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবির ঠক, এরা বেঈমান যদি বিশ্বগত হয়ে থাকে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলছে আমি ওয়াকফ বিল মানবো না, ওয়াকফ বিল যেন ওনার বাবা কেলকের সম্পত্তি। এই মমতা বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবির এবং অভিষেক ব্যানার্জি বাবা কেলকের সম্পত্তি, ওয়াকফ বিল মানবো না, এটা মানে সেই ঠাপে পড়লা বিড়াল মমতা বন্দ্যোপাধ্যায় গাছে উঠেছে। ওয়াকফ বিল যেন ওনার প্রতি পশ্চিমবাংলার ওয়াকফ বিল খেয়ে নিচ্ছে, পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্পত্তির উপর হাতিয়ে নিচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তাই নয়, আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় এমন অপদার্থ সৌরসারী প্রশাসন, আমাদের কেন্দ্রের প্রতিমন্ত্রী, আমাদের এক্স প্রাক্তন, আমাদের মাননীয় সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবার কেন্দ্রে গেছিলেন, যাদের রক্তাক্ত করেছিলেন, বিহারে জিতেছিলেন এবং সেখানে বাজারে লাড্ডু বিতরণ করেছিল, তাদেরকে হসপিটালে ভর্তি করে রেখেছিলেন। সেখানকার গিয়েছিলেন আমাদের ডক্টর সুকান্ত মজুমদারের ওপর, সেখানে আবার হামলা করে দিলীপ ঘোষ জিন্দাবাদ। আর আমি সেই বলতে চাই আপনারা তো বিজেপিকে ভালোবাসেন, তাহলে কিন্তু সেখানকার শামীম আহমেদ এবং জাহাঙ্গীরের নির্দেশে জয় শ্রীরাম ওখানে বলেছে। তাহলে এর তার বড় নোংরা যদি কেউ হয় এই তৃণমূল কংগ্রেস, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তার বিরুদ্ধে বলছি। দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে আমাকে এই পশ্চিমবাংলায় থেকে কীভাবে উনি যত ধমকাবে এবেকা তত বড় হবে, উনি যত চমকাবে এবেকা তত ওই পশ্চিমবাংলায় থেকে মাই বেটা গদি থেকে এই বাংলাদেশে পাঠিয়ে দেবো পিসি ভাই। মাননীয়কে বলতে চাই এই রাজ্যের লক্ষ্মীরা সুরক্ষিত আছে কিনা দেখুন। মাননীয় যদি 26 ক্ষমতা যদি আসে তাহলে দুয়ারে দুয়ারে লক্ষ্মী ধর্ষিত হবে, দুয়ারে দুয়ারে মার্ডার হবে, দুয়ারে দুয়ারে খুন হবে, দুয়ারে দুয়ারে ধর্ষণ হবে, দুয়ারে দুয়ারে নারীর কোনো নিরাপত্তা থাকবে না, দুয়ারে দুয়ারে কন্যা ধর্ষিত হবে, দুয়ারে দুয়ারে কন্যা মার্ডার হবে, দুয়ারে দুয়ারে কন্যা কিডন্যাপ হবে। এই মাননীয় কারো উত্তর নাই। মাননীয় কোনো কন্যা নারী, আমি মাননীয়কে প্রশ্ন করতে চাই, এই বাংলার কন্যা অভয়া নয়, এই বাংলার কন্যা পাকস্টিক নয়, এই বাংলার কন্যা কামদুনি নয়, এই বাংলার কন্যা সন্দেশকালী নয়, এই বাংলার শিশু অভয়া নয়, এই বাংলার শিশু তাবান্না নয়। এ মাননীয় কোনো কন্যা এবং কোনো শিশুকে ভালো লাগে না। আমি বলতে চাই এই মাননীয়কে, পশ্চিমবাংলার সংখ্যালঘুকে আহ্বান জানাচ্ছি, পশ্চিমবাংলার মানুষকে আপনারা সামিল হন। এই মাননীয় যদি 26 ক্ষমতা আসে এ দুয়ারে করবে ধর্ষণ, দুয়ারে করবে মার্ডার, দুয়ারে করবে খুন। এই মাননীয়কে অবিলম্বে ওনাকে 26 লড়িয়ে এবং 26 মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিকে ভোট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে 26 পতন আনুন। এই পতনের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভোটে হেরে যায় লড়িয়ে এই মমতা পিসি ভাইপোকে তিহারে পাঠাবো। মমতা যাবে তিহারে জেলে, সঙ্গে যাবে কে? আর ঘরে আছে কয়লা ভাইপো কোমর বেঁধেছে। 16 ঘরের আমার মনে উঠেছে, তখন আমি ক্লাস 9-10 পড়তাম। বলছে যখন লোড বাতিল করেছিল, নোটবন্দি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা আমার তো লক্ষ্য করো, আমি নোট বাতিল করতে দেবো না। কারণ পশ্চিমবাংলা যত কালো বাজারি চলছে, পশ্চিমবাংলা যত খুন ধর্ষণ চলছে, পশ্চিমবাংলা যত লুট চলছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সংখ্যালঘু বিভিন্ন ধর্মী বিশ্বাস করেছিল, কিন্তু বিশ্বাস করলে হয়ে কোনো লাভ হয়নি। আইন তো পাশ হয়ে গেছে, কিন্তু সেই নোটবন্দি হলো। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বললো আমরা এনআরসি করতে দেবো না, আবার এনআরসি সিএ করতে দেবো না, এসআইআর করতে দেবো না, এসআইআর মানে সিএ। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই অপদার্থ মহিলা এই কালীঘাটে জন্মেছিল, এই 3rd ক্লাস মহিলা বলেছিল করতে পারে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার তিনি তড়িঘড়ি ফর্মটা ফিল আপ করেছে। আমি গোটা পশ্চিমবাংলার মামুন এবং গোটা এবং ভারতবর্ষের মা বোনেরা তাকিয়ে আমি সবার হাত জোর করবো, আপনারা সোশ্যাল মিডিয়াতে তাকিয়ে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামীর নামটাকে আর অভিষেকের বাপের নামটাকে আপনারা সব সোশ্যাল মিডিয়ায় দেখুন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি এবার ঠাপিয়ে পড়েছে, বিড়াল গাছ ওঠে। আর ওয়াকফ বিল যেন মমতা বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি, উনি নিজের সর্ব জায়গায় এই ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদে মার্ডার করালে, ভাওর এবং সেই ফলতায় এবং ডায়মন্ড হারবার বিভিন্ন জায়গায় বনগা টনগা এই মমতা
এই সম্পত্তির ওপর হাতিয়ে নিচ্ছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, বিভিন্ন সংখ্যালঘুদেরও বলতে চাই, আপনারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় মানবেন না। এ এমন ঠক, এ এমন বিশ্বাসঘাত, এ এমন সৌরচারী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জনগণের নয়। এ মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল ভেবেছিলেন সরকার যদি না আইন করতো, আমি তো মুসলমানদের খাবো, মুসলমানদের মারবো, মুসলমানেরা বুদ্ধ দখল করবে, মুসলমানেরা ধর্ষণ হবে, মুসলমানেরা খুন হবে, আর আমি নবান্নয় বসে টাকদু মাডুম করবে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমি মুসলমান ভাই বোনদের বলতে চাই, আমাদের দোষদা নরেন্দ্র মোদী পরিবর্তে আর কেউ তো সরকার আসতে পারে, তাহলে আমাদের নরেন্দ্র মোদীকে আমাদের সম্পত্তির উপর কি হাতিয়েছে? কারণ আপনার ভুল বুঝেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কারণ নয়। ওয়াকফ তো কংগ্রেস এটাই করে গিয়েছিলেন, দাঙ্গাটা যেমন বাবরি মসজিদ দাঙ্গাটা বাঁধিয়ে গিয়েছিলেন, সেই দাঙ্গা আমাদের দোষদা নরেন্দ্র মোদী সেই দাঙ্গাটা একদম ঠিকঠাকভাবে পরিচালনা করলেন। আমাদের সেই ভারতবর্ষের মাতা এবং আমাদের যিনি ছাতা হয়ে আছে 140 কোটি মানুষের ওপর, তিনি বলছেন যে সংখ্যালঘুরা তার কাছে কেন বাটি হাতে নেবেন, কেন তারা ব্যাগ নেবে, কেন তারা চাঁদা পয়সা তুলবেন? তার ওয়াকফ সম্পত্তিতে লাখ লাখ কোটি কোটি টাকার, সেখান থেকে আমরা ধরো গরিব, আমার বাড়ি থেকে বিয়ে হয়নি এবং পড়াশোনা করতে পারছি না এবং থাকতে পারছি না, সেই ওয়াকফের টাকা পয়সা, সেই সরকারি অনুদান আমরা পড়াশোনা করবো, আমাদের ওয়াকফ সম্পত্তিটা খাটাবে। আর এ মমতা বন্দ্যোপাধ্যায় ওই জানে যে ওয়াকফটা যদি সরকারের আন্ডারে চলে যায়, আমি আর খেতে পারবো না, আমি নাচাকোদা করতে পারবো না, আমি মারপিট করতে পারবো না। কেন সংখ্যালঘু আর ওয়াকফের ওপর তো মমতা বন্দ্যোপাধ্যায় নাচাকোদা করেন। আর এই ওয়াকফটা ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাথা মানে ঠাপিয়ে পড়েছে, মমতা গাছ উঠে লুট হচ্ছে তলে তলে, আর জুতো মারছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে গালে। উন্নয়নের ছলে বলে লুট হচ্ছে তলে তলে, রাজ্যবাসী জুতো মারলে এই মমতা বন্দ্যোপাধ্যায় গালে গালে। এ মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল করতে দেবে না, যেন ওর বাবা কেলকের পৈতৃক সম্পত্তি ও এমন সে আমাদের এক একটা মাংস দিলে খেয়ে ফেলে দিয়ে, আর বেলায় এসে যেরকম চুষে ফেলে দেয় কাটা বা মাংসরা, তাই মমতা বন্দ্যোপাধ্যায় করে পশ্চিমবাংলার জনগণের ব্যাপারে নাড়িয়ে দেয়। মানে উনি আর কিছু না, ধিতিং করে। আর সেই ধিতিংয়ের মধ্যে আমি পশ্চিমবাংলার মা বোনেরা বলছি, উনার মিথ্যাবাদী সৌরচারী কোথা মানবেন না। উনি একটা মুখ্যমন্ত্রী হয়ে একজন আমাদের কেন্দ্র এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে আমি হেলিয়ে দেবো। আরে পশ্চিমবাংলার মা বোনা তোমাকে হেলিয়ে দেবে। তুমি কত বড় মুখ্যমন্ত্রীর অপদার্থ বারাসাতে, উত্তর বারাসাতে নামতে পারো, তোমাকে হেলিয়ে দিত, কারণ নামবে না। ডাক্তারখানার ভিতরে শুরু করে চোখ তুলে বিক্রি করছে, কিডনি বিক্রি করে মোরা মানুষের। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি হেলিয়ে দেবো। ওই জন্য ওনার দলের নেতা নেত্রীরা তারাও বলে, কেন উনি গুলি যদি ভুল করেন তার সামান্য তার চুনোপুটিরা কী করবে? এই মমতা বন্দ্যোপাধ্যায় হেলিয়ে দেবে। আর পশ্চিমবাংলার জনগণ ভিড় নেড়িয়ে দিচ্ছে এবং হেলিয়ে দিচ্ছে, তোমাকে হেলিতে একবার তোমাকে হেলিয়ে তুলে এবং তোমাকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবে।